হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। তো যেমনটি কথা দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে নেক্সট দিন আমি খুব ইম্পর্টেন্ট একটা পার্ট পড়তে চলেছি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রপার্টিসের উপরে ভিত্তি করে, যেটা আমরা বলেছিলাম চেন রুল। তো আমরা এখন জানার চেষ্টা করব হোয়াট ইজ চেন রুল অ্যান্ড আমরা এটা কোথায় অ্যাপ্লাই করব। তাহলে চেন রুলটা আমরা কোথায় অ্যাপ্লাই করব বা চেন রুলটা আসলে কি, সেটাই আমরা জানার চেষ্টা করব। দেখো, অনেক সময় আমরা ফিজিক্যাল প্রপার্টিস নিয়ে যখন আলোচনা করব তখন আমরা একটা জিনিস খেয়াল করব যে একাধিক রাশি পরস্পরের সঙ্গে ইন্টার রিলেটেড, অর্থাৎ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তখন আমরা একটির সাপেক্ষে অপরটির কি পরিবর্তন হচ্ছে সেটা জানার চেষ্টা করি চেন রুলের সাহায্যে। দেখো, প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুই ধরনের নির্ভরশীলতা থাকতে পারে। আমরা দেখি যে প্রত্যক্ষ নির্ভরশীলতা কেমন আর পরোক্ষ নির্ভরশীলতা কেমন। প্রথমে আমরা একটা জিনিস খেয়াল করি, সাপোজ জেড ইজ আ ফাংশন, জেড ইজ আ ফাংশন হুইচ ইজ ইকুয়াল টু 3y² প্লাস 2। তাহলে আমি বললাম এখানে জেড একটি ফাংশন যেটা আমি বললাম 3y² প্লাস 2। তাহলে স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এখানে y ডিপেন্ড করে কার উপরে, y ডিপেন্ড করে z এর উপরে, সরি z ডিপেন্ড করে কার উপরে, y এর উপরে। তাহলে স্বভাবতই তোমরা বুঝতে পারছো যে এখানে z y এর উপরে নির্ভরশীল এবং y এর একটি নির্দিষ্ট মানের জন্য z এর একটি নির্দিষ্ট মান হয়। এবার তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি y ইজ আ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল and z is dependent variable। এই y এর সামান্য পরিবর্তন কিছু হলে তবেই সেই পরিবর্তনের প্রভাব z এর উপরে পড়ে, অর্থাৎ পরিবর্তনটা আগে আমরা কাকে করছি, y কে করছি, সেই পরিবর্তনের প্রভাবে কে প্রভাবিত হচ্ছে, z, তাই তো। কিন্তু আমি এবার একটা কাজ করলাম, আমি বললাম যে y ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নয়, ও কারোর উপরে ডিপেন্ড করে। মানে কি রকম, আমি বললাম যে y ইজ ইকুয়াল টু 2x²। তার মানে আমরা দেখতে পেলাম যে x নামক যে ভ্যারিয়েবলটা রয়েছে তার যদি কোনো চেঞ্জ হয়, পরিবর্তন আসে, তবে y তেও পরিবর্তন আসবে, তাই না। তার মানে y আবার x এর উপরে ডিপেন্ড করে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি কথা বলতে পারি, আমরা বলতে পারি z ইজ আ ফাংশন অফ y। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, z ইজ আ ফাংশন অফ y। আবার এখান থেকে বলতে পারি যে y ইজ আ ফাংশন অফ x। তাহলে দেখো, y তো x এর ফাংশন, তার মানে x এর পরিবর্তনে y এর পরিবর্তন হয়। তাহলে x এর সামান্য পরিবর্তনে y এর সামান্য পরিবর্তন হয়, অর্থাৎ ওখানে একটা রেট অফ চেঞ্জের অস্তিত্ব আছে, অর্থাৎ ডেরিভেটিভের অস্তিত্ব আছে। তার মানে কি, সেটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, সেটাকে আমরা লিখতে পারি dy dx হিসেবে। x এর সাপেক্ষে y এর কি পরিবর্তন হচ্ছে সেটা জানতে গেলে আমাদের dy dx নির্ণয় করতে হবে, তাই তো। এখানে ফাংশনটাকে দেখেই আমরা বুঝতে পারছি যে x এর উপরে যেহেতু y ডিপেন্ড করে, তাহলে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভের অস্তিত্ব আছে, অর্থাৎ রেট অফ চেঞ্জের অস্তিত্ব আছে। সিমিলার ঘটনা এখানেও ঘটবে যে এখানে y এর চেঞ্জ হলে z এর চেঞ্জ হয়। তাহলে এখানেও একটা ফাংশনের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি, মানে রেট অফ চেঞ্জের অস্তিত্ব খুঁজে পাচ্ছি, সেটাকে dz dy, অর্থাৎ y এর পরিবর্তনে z এর পরিবর্তন কতটা হয় সেটাই হলো dz dy, তাই তো। এবার দেখো, এখানে z প্রত্যক্ষভাবে y এর উপরে নির্ভর করে, কিন্তু দেখো z পরোক্ষভাবে কিন্তু x এর উপরেও নির্ভর করে, z পরোক্ষভাবে কিন্তু x এর উপরেও নির্ভর করে। কি বললাম, এই যে xটা রয়েছে তার উপরেও কিন্তু z নির্ভর করে। কি করে নির্ভর করে, দেখো y নিজেই তো x এর উপরে ডিপেন্ডেন্ট, তাহলে x এর পরিবর্তন হলে তো y এর পরিবর্তন হয়ে যাবে, তাহলে y এর পরিবর্তন হলেই z এর পরিবর্তন হয়ে যাবে। তার মানে সরাসরি x এর পরিবর্তনে z এর পরিবর্তন না হলেও পরোক্ষভাবে x পরিবর্তন হলে y পরিবর্তন হয়ে যাচ্ছে, সুতরাং y এর পরিবর্তনের প্রভাব z এর উপরে এসে পড়ছে। তার মানে আমরা বলতে পারি যে পরোক্ষভাবে z x এর উপরে নির্ভরশীল, অর্থাৎ পরোক্ষভাবে x এর সামান্য পরিবর্তনে z এরও কিছু পরিবর্তন হয়, তাই তো। তার মানে পরোক্ষভাবে যদি আমরা ভাবি তাহলে আমরা বলতে পারি z ইজ
অলসো আ ফাংশন অফ জেড ইজ অলসো আ ফাংশন অফ এক্স, এটা আমরা বলতে পারি। তাহলে জেড যদি এক্স এর একটি ফাংশন হয়ে থাকে তাহলে ডি ডিজেড অর্থাৎ এক্স এর পরিবর্তনে জেড এর কি পরিবর্তন হবে সেটার একটা অস্তিত্ব আমরা খুঁজে বার করতে পারি, তাই তো? তাহলে সেটা কত হবে সেটাই আমরা এখানে জানার চেষ্টা করব চেন রুলের সাহায্যে। এটাই হচ্ছে চেন রুলের বেসিক। তাহলে চেন রুলের বেসিকটা আমরা বুঝলাম যে যদি একটা ফাংশন পরোক্ষভাবে অন্য কারোর উপরে ডিপেন্ড করে তখন চেন রুলের মাধ্যমে তার ওই পরোক্ষভাবে যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা আমরা নির্ণয় করতে পারি। তো এবার খুব সিম্পল হয়ে গেল খেলাটা, যে এই পরোক্ষভাবে যে চেঞ্জটা হচ্ছে সেটা জানতে গেলে আমাদের কি করতে হয়, খুব সিম্পল কাজ করতে হয়। আমাদের করতে হয় যে দুটো প্রত্যক্ষ চেঞ্জ যেটা হয়েছে, অর্থাৎ দুটো প্রত্যক্ষ চেঞ্জ কি বলেছি, এই যে ডিজেড ডিওয়াই একটা চেঞ্জ আর ডিওয়াই ডিএক্স একটা চেঞ্জ, এই দুটো চেঞ্জ অর্থাৎ পরিবর্তনকে যদি আমরা গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব দেখো মনে মনে আমরা যদি ভাবি তাহলে এই ডিওয়াই ডিওয়াই কিন্তু ক্যান্সেল আউট, তার মানে ডিজেড ডিএক্স এটাকেই খুঁজে পাওয়া যাচ্ছে, তাই তো? তাহলে যদি গুণ করি তবেই আমরা পেয়ে যাব ডিজেড ডিএক্স, এটাকেই বলা হয় চেন রুল। তাহলে এটাকেই আমরা বলি চেন রুল, ঠিক আছে? তাহলে এই চেন রুল আমরা অ্যাপ্লাই করব কোথায়? অনেক জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো ইন্টার রিলেটেড রাশি ফিজিক্সে কোনো অভাব নেই। স্মরণের ওপরে গতিবেগ নির্ভর করে, আবার গতিবেগের ওপরে ত্বরণ নির্ভর করে। তাহলে স্মরণ ত্বরণ গতিবেগের মধ্যে যদি আমি সম্পর্ক মনে করতে চাই, দেখো ত্বরণ গতিবেগ স্মরণের পরিবর্তন হলে গতিবেগের পরিবর্তন হবে, গতিবেগের পরিবর্তন হলে আবার ত্বরণের পরিবর্তন হবে। বোঝা গেল? তাহলে গতিবেগের পরিবর্তন হলে যদি ত্বরণের পরিবর্তন হয় তাহলে আমরা বলতে পারি অ্যাক্সিলারেশন ইজ আ ফাংশন অফ ভেলোসিটি। আবার ভেলোসিটি তো এস এর ফাংশন, স্মরণের ফাংশন, তাই না? তাহলে ভেলোসিটি ইজ আ ফাংশন অফ এস, এটা যদি বলতে পারি তাহলে আমরা যদি এবার ডেরিভেটিভ মানে এদের মধ্যে যে রিলেশন সম্পর্কটা আমরা চেন রুলের মাধ্যমে প্রকাশ করতে চাই তাহলে আমরা করতে পারবো, তাই তো? তাহলে আমরা পরপর যখন ওয়ান ডাইমেনশনাল মোশনে ঢুকবো তখন এবার পরপর দেখবো যে কী ধরনের চেন রুল আসতে পারে সেগুলোর সম্বন্ধে আমরা জানবো। আরও অনেক উদাহরণ হতে পারে, যেমন কোনো একটা কন্টেনারের মধ্যে তুমি গ্যাস রেখে দিলে, অনেকটা গ্যাসের কণা এর মধ্যে রয়েছে, তুমি এই কন্টেনারটাকে বাইরের থেকে হিট দিতে থাকলে, তাহলে তুমি কি দিয়েছো? হিট মানে কি? তাপ, শক্তি দেওয়ার ফলে কি হয়েছে, এর তাপ শক্তি দেওয়ার ফলে গ্যাসের যে কন্টেনার রয়েছে গ্যাস তাপ শোষণ করেছে, করে গ্যাসের কি পরিবর্তন হয়েছে? উষ্ণতার পরিবর্তন হয়েছে। তার মানে তুমি হিট দিয়ে আসলে কি করলে? টেম্পারেচার চেঞ্জ করলে। যখনই তুমি টেম্পারেচার চেঞ্জ করছো এদের মধ্যে যখন উষ্ণতা বেড়ে গেছে তখন এদের মধ্যে ধাক্কাধাক্কির পরিমাণও বেড়ে গেছে, অর্থাৎ এরা দেয়ালে বেশি পরিমাণে বল প্রয়োগ করতে শুরু করেছে। আর আমরা জানি বল বাই ক্ষেত্রফল মানে চাপ, অর্থাৎ তুমি চাপ বাড়িয়ে ফেলেছো। আর যখনই তুমি চাপ বাড়িয়ে ফেলেছো তখন সব দেয়ালে যখন চাপ পড়বে তখন গ্যাস কি করবে? জায়গা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে, তাই তো? যদি এটাকে একটা পিস্টন বলে ভাবতে, তুমি পিস্টন কি? ইনজেকশনের সিরিঞ্জ, যেমন এই যে টানলে সামনে আসে পেছনে আসে এই যে ব্যাপারটা, তো এরকম পিস্টন যদি তুমি একটা রেখে দিতে তাহলে তুমি দেখতে পেতে যে এই দিকে অতিরিক্ত বল প্রয়োগ করার ফলে পিস্টনটা আস্তে আস্তে উপরের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ গ্যাস তার আয়তনকে প্রসারিত করে নিচ্ছে। তাহলে দেখো তুমি চেঞ্জ করলে টেম্পারেচার, চেঞ্জ হয়ে গেল প্রেশার, তুমি প্রেশার চেঞ্জ করলে বলে চেঞ্জ হয়ে গেল ভলিউম। তার মানে টেম্পারেচার, প্রেশার এবং ভলিউম এদের মধ্যেও, তার মানে ভলিউম পরোক্ষভাবে টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে, চেঞ্জ ইন ভলিউম পরোক্ষভাবে ডিপেন্ড করছে টেম্পারেচারের উপরে, প্রত্যক্ষভাবে ডিপেন্ড করছে প্রেশারের উপরে, তাই তো? তার মানে এই যে ইন্টার রিলেটেড বা ইন্টার কানেক্টেড যে রাশিগুলো রয়েছে, ঠিক আছে, ভৌত রাশিগুলো রয়েছে, তাদেরও চেন রুলের মাধ্যমে আমরা সরাসরি টির সাপেক্ষে ভির কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা জেনে নিতে পারবো এই চেন রুলের সাহায্যে, ঠিক আছে? এখানেই হবে চেন রুলের ইউজ। তো আশা করি চেন রুল ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। যদি এরপরেও কোনো সমস্যা থাকে তাহলে আবারও বলছি কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলেও কমেন্টে অবশ্যই জানিও। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।
পরের ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব, এবার আমরা আস্তে আস্তে ওয়ান ডাইমেনশনাল মোশনে প্রবেশ করার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের কিছু পার্ট আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের এক্স্যাক্ট উল্টো প্রক্রিয়া। ডেরিভেটিভটা তোমরা ভালোভাবে শিখে গেলে ইন্টিগ্রেশন খুব সহজেই তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তো পরের ভিডিওতে আমি মূলত ওয়ান ডাইমেনশনাল মোশনের মধ্যে প্রবেশ করার চেষ্টা করব, যার জন্যই আমরা এই ডিফারেন্সিয়েশনের জন্য এই সিরিজটা নিয়ে আসলাম। তার কারণ এখনো পর্যন্ত তোমাদের যাদের অঙ্ক নেই তাদের বুঝতে খুব অসুবিধা হবে। তাছাড়াও ক্লাস 11-এর ডিফারেন্সিয়াল যে ক্যালকুলাস সেটা তুমি না বুঝলে তুমি খুব সমস্যায় পড়বে 11 ফিজিক্সে, কিন্তু তোমার শেখানো হবে ক্যালকুলাসটা মূলত ক্লাস 12-এ গিয়ে, তাই না? তাহলে এখানে আমাদের সিলেবাসের একটা সমস্যা, ক্যালকুলাসটা তোমার শেখানো হচ্ছে 12-এ গিয়ে, কিন্তু 11-এই ক্যালকুলাস কাজে লেগে যাচ্ছে ফিজিক্সে। সেই জন্যই এই ক্যালকুলাসটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপর ওয়ান ডাইমেনশনাল মোশন নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো। এরপর নেক্সট ভিডিওতে আমি ওয়ান ডাইমেনশনাল মোশন সম্বন্ধে কমপ্লিট আলোচনা করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।